আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, প্রথম প্রশ্নটায় ঝুলন্ত কম্বলকে আঘাত করলে এর মধ্যে থাকা ধুলোবালি পড়ে যায় কেন? এরকম ঘটনাও কিন্তু আমরা অনেক দেখছি, তাই না? যে শীতকাল আসছে, কম্বল পরা লাগবে। এখন কম্বল তো আর আমরা অন্য সিজনগুলোতে ব্যবহার করি নাই, তাহলে অনেক দিন হচ্ছে এটা তোমার ওয়ারড্রবের ভিতর হচ্ছে আটকানো অবস্থায় ছিল, মানে যেখানে তুমি সংরক্ষণ করে রাখো, ওখান থেকে বের করলে কি হয়, অনেক বেশি ধুলোবালি জমে যাইতে পারে। এখন ওইটা আবার পরে ঘুমাইলে তো হচ্ছে আমাদের হাঁচি আসবে ধুলোবালির কারণে, যার জন্য আমরা কি করি, ওইটা পরিধান করার আগে রোদে দিয়ে দিই না, রোদে দিয়ে হচ্ছে ওইটাকে কিছুক্ষণ পিটাই। এখন ওই পিটানোটা কিন্তু কম্বলের বিরুদ্ধে না, ধুলোর বিরুদ্ধে। এখন দেখে মনে হতে পারে যে আরে কম্বলটাকে পিটাচ্ছে, মানে কম্বল যদি কথা বলতে পারতো তাহলে সে ভাবতো আমাকে কেন পিটাচ্ছ। আসলে পিটাচ্ছি তোমাকে, কিন্তু তোমার এগেনস্টে পিটাচ্ছি না, পিটাচ্ছি ধুলোবালির এগেনস্টে, তাই না? তাহলে এই যে ঝুলিয়ে রাখতেছি, মানে কম্বলটাকে আমরা দড়ির উপর দিয়ে ঝুলাইলাম, ঝুলানোর পরে ওইটাকে যখন পিটাই তখন ধুলোবালি পড়ে যাওয়ার জন্য পিটাচ্ছি। কি জন্য হচ্ছে এই জিনিসটা, ধুলোবালি কেন পড়ে যাচ্ছে বা কিভাবে পড়ে যাচ্ছে? এখন এই যে জড়তার কনসেপ্টটা, জড়তা কি? জড়তা মানে, জড়তা ওয়ার্ডটা তোমরা প্রায়ই শুনে থাকবা, যে এরকম কেউ যদি ধরো কোনো কথা বলতেছে না, চুপ করে আছে, পারতেছে না, তখন আমরা ওকে কি বলবো, বা বাচ্চাটা জড়তা আছে, বা কথোপকথনের ক্ষেত্রে ওই যে মানে তোমার জড়তা কাজ করে। তাহলে এই যে একটা জিনিস, একটা কাজ, এটা তুমি যেমনে আসো অমনেই থাকতে চাওয়ার একটা প্রবণতা। ধরো একটা স্থির বস্তু, আমি টেবিলের উপরে একটা বই রেখে দিলাম, তুমি পুরো অনেক মাস চলে গেল, তুমি পড়লা না বইটা, মানে ধরলা না, কোনো বল প্রয়োগ করলা না, তাকে হচ্ছে কাছে নিয়ে উল্টায় পড়লা না, ওই রেখে টেবিলের উপর আসে তো আসে, ওই বইটাকে একা একা কখনো মুভ করতে পারবে? সে তো ওই স্থির অবস্থাতেই কাটায় দিবে যতদিন না তুমি ওরে নিয়ে পড়তেছো। তাহলে ওই স্থির বইটা, টেবিলের উপরে রেখে দেওয়া স্থির বইটা সারা জীবন স্থির থেকে যাবে। মানে ও স্থির থাকতে চাওয়ার এই যে প্রবণতাটা, সে তো নড়াচড়া করতে চাইবে না বল প্রয়োগ না করা পর্যন্ত। কোনো একটা গতিশীল বস্তু ঘুরতেছে, ধরো কোনো একটা বস্তু, ও সারা জীবন তোমার এমনি ঘুরতেই থাকতে চাইবে যতক্ষণ না তুমি ওকে থামাই দিবা, যে আরে আরে তুমি এরকম ঘুরতেছো কেন। এই যে একটা গতিশীল বস্তু চিরদিন বা চিরকাল গতিশীল থাকতে চাওয়ার একটা প্রবণতা, স্থির একটা বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতাটা, এই প্রবণতাটাই হচ্ছে জড়তা। তাহলে যে কম্বলের ভিতর যে ধুলোবালিগুলো ছিল, ওরা ওখানে ভিতর স্থির অবস্থায় পড়ে আছে, অনেক সিজন চলে গেছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তারপর আবার শীত আসছে। এখন ওরা যে এই ঋতুগুলাতে এভাবে এখানে ভিতর স্টে করতেছিল, মানে স্থির হয়ে যে অবস্থান করতেছিল, ওরা স্থিরই থাকতে চাইবে। কম্বলটাকে যখন তুমি ঝুলায় রাখবা তখন ওরা কম্বলের ওই ফাঁকে ফাঁকে হচ্ছে তোমার ধুলোবালিগুলো স্থির অবস্থায় আছে। তুমি যখন কম্বলটাকে বাড়ি দিচ্ছ, মানে আঘাত করতেছো, তখন কি হবে, কম্বলটা ওর জায়গা থেকে সরে যাবে না, আঘাতের ফলে কিছুটা পিছে চলে যাবে না? এই যে ঝুলায় রাখছো, জোরে করে আঘাত করছো, পিছে চলে গেল না, কম্বলটা পিছে চলে গেল, কিন্তু ধুলোবালিগুলা ওই যেই জায়গাটা ছিল, মানে আগের অবস্থান, এই যে আগের অবস্থান, এখান থেকে তুমি যখন কম্বলটাকে সরায় দিলা, মানে বাড়ি দিয়ে যখন সরায় দিলা, ধুলোবালিগুলো কিন্তু এই জায়গাটাতেই রয়ে গেছে। তখন ওরা স্থিরই থাকতে চায়, মানে ওরা এই জায়গাটাতেই থাকতে চায়। তারপরে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ওরা নিচের দিকে পড়ে গেল। কি বললাম জিনিসটা, এই যে হচ্ছে কম্বল, এখানে এই যে ধুলোবালিগুলো আটকে আছে, তুমি যখন কম্বলটাকে ফোর্স দিল, মানে বল প্রয়োগ করলা, কম্বলটা পিছনের দিকে সরে গেল, এই যে সরে গেল, আর ধুলোবালিগুলো কিন্তু এই জায়গাতেই থাকতেছে। তখন ওরা হচ্ছে নিচের দিকে, পৃথিবী যে টানতেছে সব কিছুকে নিচের দিকে পড়ে যাবে। তাহলে এই ঝুলন্ত কম্বলকে আঘাত করার মাধ্যমে ধুলোবালি পড়ে যাচ্ছে কিভাবে? ধুলোবালি পড়ে যাচ্ছে তার স্থিতি জড়তার কারণে। ধুলোবালি ওই জায়গাটাতেই থাকতে চায়, কিন্তু কম্বল সরে গেছে, তুমি আঘাত দিয়ে কম্বলটাকে সরাই দিলা, তখন ধুলোবালি নিচে পড়ে যাবে। এই জিনিসটাই আমাদের বর্ণনা করা লাগবে কিভাবে, স্থিতি জড়তার মাধ্যমে। জড়তা কিন্তু দুই ধরনের, একটা গতি জড়তা আর একটা স্থিতি জড়তা। যে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা, এটা হচ্ছে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু বল প্রয়োগ না করা পর্যন্ত চিরকাল গতিশীল থাকতে চাওয়ার এই প্রবণতাটা হচ্ছে গতি জড়তা। তাহলে এই যে বল প্রয়োগ না করা, এটা কিন্তু তোমার হচ্ছে কন্ডিশন, অবশ্যই বল প্রয়োগ না করা পর্যন্ত চিরকাল সমবেগে চলতে থাকবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তাহলে কম্বলের ক্ষেত্রে ওই ধুলোবালিগুলো হচ্ছে স্থির থাকতেছিল, যার জন্য ওই আঘাত করার ফলে হচ্ছে ওরা পড়ে গেছে। এরপরের প্রশ্নটায় আসো। কি বলছে দেখো তো, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছু হটে যায় কেন? এটা হচ্ছে তোমার পশ্চাৎমুখী একটা বেগ আমরা দেখতে পাই বন্দুকের ক্ষেত্রে, যেটা হচ্ছে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া। ওই যে নিউটনের গতির যে তিনটা সূত্র আছে না, প্রথম সূত্রটা হচ্ছে তোমার জড়তা বা বলের কনসেপ্ট দিচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে ভরবেগ, তিন নাম্বারটা হচ্ছে তোমার
প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে ইট মারলে তোমাকে পাটকেল খাইতেই হবে। আমি যদি তোমাকে একটা মাইট দিই, তুমি কি থেমে থাকবা? তুমি উল্টা অবশ্যই মানে আমাকে আবার মাইট দিতে যাবা, এরকমই। তাহলে এই যে সমান আর বিপরীত প্রতিক্রিয়া যেটা হচ্ছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানতে পাই। যেখানে তুমি যখন হাঁটতে যাও মাটির উপরে, আমরা কি করি? পা দিয়ে মাটিকে পুশ করি, তখন মাটি আবার আমাদেরকে উল্টা দিকে একটা বল প্রয়োগ করে, যার কারণে আমাদের পাটা উপরে উঠে, তারপর আবার পরের পাটা আমরা দিই, তারপর আবার একটা পা দিই, এভাবে করে আমরা হাঁটতেছি। কিভাবে? মাটি যখন আমাদেরকে উল্টা বলটা প্রয়োগ করতেছে তখন আমাদের পাটা উপরে উঠতেছে, তারপর আমরা ওই পাটা আবার সামনে দিচ্ছি, আবার পিছনের পাটা সামনে উপরে উঠতেছে, সামনে দিচ্ছি, তাই না? এভাবে করেই তো হচ্ছে আমরা হাঁটতেছি। তাহলে এই সূত্র দিয়েই হচ্ছে মানে সমান আর বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়ার যে কনসেপ্টটা, যে ক্রিয়া প্রতিক্রিয়ার এই কনসেপ্ট দিয়ে হচ্ছে আমরা বন্দুক আর গুলির মানে পিছে ছুটে যাওয়া এটা হচ্ছে বলতে পারি। কিভাবে? এই জায়গাটা তোমরা অনেকেই দেখছো যে বন্দুক দিয়ে যখন তোমার বুলেটটা বের হচ্ছে তখন বন্দুকটা পিছনের দিকে চলে যায়, তাই না? এই জন্য কিন্তু মানে মাঝে মাঝে যখন ফানি ভিডিওতে দেখা যায় না যে সেই বন্দুক দিয়ে মারতে গেছে, বন্দুক উল্টা দিকে আসে হচ্ছে তারাই দিছে, মানে নাক ফাটায়, এরকম কিন্তু ঘটনা আমরা দেখছি। মানে তুমি নিজেও এটার শিকার হইতে পারো। অনেক সময় হচ্ছে তুমি যেদিকে বল প্রয়োগ করো উল্টা হচ্ছে তুমি উল্টা দিকে ছিটকায় পড়ে যাও, এরকম কিন্তু হয় মাঝে মাঝে। তাহলে এই যে পিছন দিকে বিপরীত যে বলটা, এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণে। যেখানে বন্দুক থেকে গুলি ছোড়া হয়, মানে গুলি ছোড়া হচ্ছে যখন, তখন বন্দুকটি গুলির উপর প্রচণ্ড বল প্রয়োগ করে। এই বলের কারণে গুলিটি অত্যন্ত দ্রুত গতিতে সামনের দিকে ছুটে যায় এবং ওই মুহূর্তে উল্টা দিকেও একটা বল প্রয়োগ করে। এখানে গুলি বলতে হচ্ছে তোমার ভেতরের যে বুলেট যখন বাইরের দিকে যাচ্ছে তখন ও উল্টা দিকে একটা বল প্রয়োগ করে, যার জন্য বন্দুক পিছনের দিকে চলে আসতেছে। এই কথাটাই বন্দুকের ওপর কি করতেছে? সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল ক্রিয়া করতেছে, যার জন্য বন্দুকটাও পিছনের দিকে সরে আসে। এর পরের প্রশ্নটা কি বলছে দেখো, কাদামাটিতে হাঁটতে গেলে আমরা পিছলে যাই কেন? পিছলে যাই হচ্ছে ঘর্ষণ না থাকার কারণে। এই যে আমরা হাঁটতেছি নিউটনের তৃতীয় সূত্র দ্বারা, এখন হাঁটার জন্য ঠিক আছে যে মাটিও আমাদেরকে একটা বল প্রয়োগ করতেছে, কিন্তু এই জায়গায় ঘর্ষণটাও খুবই দরকারি, কারণ ঘর্ষণ না থাকলে আমরা কিন্তু হাঁটতে পারতাম না। এখন কাদামাটির ক্ষেত্রে, কাদামাটি তো পিছলা হয়, পিচ্ছিল জায়গায় তোমার হচ্ছে ঘর্ষণ কম কাজ করে। কিভাবে বলো তো? ধরো ওই যে আমাদের যে কেচি গেটগুলো আছে, তারপর ব্যাগের চেইন যেগুলো আছে, এই চেইনটা যখন মানে জিপারটা যখন চলতেছে তখন কিন্তু ঘষা লাগে, তাই না? এখন যদি ওখানে মরিচিকা থাকে বা স্মুথ যদি না হয়, সেক্ষেত্রে আমরা কি করি? মোবিল বা লুব্রিকেন্ট দেই না, মানে গ্রিস ব্যবহার করি যাতে স্মুথ হয় জিনিসটা, কেচি গেট যাতে সহজে খোলা যায়। তাহলে ঘর্ষণ কমানোর জন্য আমরা পিচ্ছিল করতেছি, তাই না? তাহলে কাদামাটি তো অলরেডি পিচ্ছিল, তার মানে ওখানে ঘর্ষণ কম হইলে তখন আমরা হাঁটতে পারবো না। এই যে এটাই হচ্ছে কারণ, ঘর্ষণ বল কম হওয়ার কারণে। এখন আমরা মাটির উপর হাঁটি, তখন আমাদের পা মাটির উপর বল প্রয়োগ করে এবং মাটিও তার বিপরীত দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এছাড়াও পা আর মাটির মধ্যে পর্যাপ্ত ঘর্ষণ থাকার কারণে আমরা সহজেই আগায়, মানে এভাবে পায়ের পর পা ফেলে সামনের দিকে আগায় যেতে পারতেছি। কিন্তু কাদামাটি পিচ্ছিল হওয়ার কারণে পা মাটির মধ্যে প্রয়োজনীয় ঘর্ষণ বল তৈরি করতে পারে না, আর ঘর্ষণ বল যদি না থাকে তখন তুমি পিছলায় যাবা, কারণ পিছলা পদার্থ থাকলে তো তুমি পিছলাবাই, কারণ ঘর্ষণ নাই। তাহলে এজন্য হচ্ছে আমরা হাঁটতে পারি না আর পিছলে যাই। এরপরে প্যারাশুট দিয়ে বিমান থেকে লাফ দিলে ভূপৃষ্ঠে নিরাপদে অবতরণ করা সম্ভব হয় কেন? ঠিক আছে, এটা হচ্ছে ঘর্ষণের কারণে। ঘর্ষণ, একটু আগে আমি বললাম যে মাটিতে ঘর্ষণ থাকে, এখন আবার প্যারাশুট নিয়ে লাফ দিই, এই জায়গায় হচ্ছে ঘর্ষণের কনসেপ্ট। কেমনে কি? ঘর্ষণ তোমার বিভিন্ন জায়গায় হইতে পারে। কোনো একটা বস্তুকে এভাবে গড়ায় দিলা, মানে রোলিং করে পাঠাইলা, সেক্ষেত্রেও তোমার একটা ঘর্ষণ কাজ করবে। কোনো একটা বস্তু বাতাসের ভিতর দিয়ে পড়তেছে, তখন বাতাস ওর উপরে একটা ঘর্ষণ বল, মানে বাতাসের একটা ঘর্ষণ বল কাজ করবে। কোনো বস্তু, কোনো একটা ইট পানিতে থ্রো করলা, পানির ভিতরে এসে ডুবে যাবে না? ওই ডুবার সময়ও পানির ভিতরে একটা ঘর্ষণ কাজ করবে। আবার স্মুথ সারফেসের উপরে এক ধরনের ঘর্ষণ, তারপর তোমার খাঁচকাটা সারফেসের উপর আরেক ধরনের ঘর্ষণ। প্রতিটা জায়গায় তুমি ঘর্ষণ পাবা। ঘর্ষণটা হচ্ছে বিপরীতমুখী বাধাদানকারী একটা বল। তুমি যেদিকে যাইতে চাবা ঘর্ষণ অবশ্যই তার উল্টা দিকেই কাজ করবে। তাহলে প্যারাশুট দিয়ে আমরা কি করি? বিমান থেকে লাফ দিয়ে মাটিতে পড়বো, তাই না? প্যারাশুট আমাদেরকে আস্তে করে মাটিতে নামাইতে সাহায্য করবে। এখন আমার ডেস্টিনেশন হচ্ছে মাটির দিকে, মানে নিচের দিকে, তখন ওই ঘর্ষণ কই কাজ করবে? উপরের দিকে। তুমি নামতে চাচ্ছ নিচের দিকে, ঘর্ষণ কাজ করবে উপরের দিকে। এখন তুমি যখন নামতেছো, তারপরে কি করে ওরা? হচ্ছে তোমার চেনটা টান দিয়ে প্যারাশুটটা খুলে দেয়।
এখন যখন খুলে দিচ্ছে প্যারাশুটের আয়তনটা তো অনেক বড় হয়, তাই না? মানে ক্ষেত্রফলটা এই যে অনেক বড় হচ্ছে, ক্ষেত্রফল থাকে, আর তুমি ছোট্ট একটা জিনিস এখানে ঝুলতে থাকো। এখন এই যে তুমি নামতেছো নিচের দিকে, ঘর্ষণ বল মানে বাতাসটা তখন উপরের দিকে বাধা দিবে, বাতাসের বাধা হচ্ছে এই জায়গায়, মানে বাতাসের ঘর্ষণ মেইনলি। তাহলে এই যে বায়বীয় পদার্থ, এটাকে প্রবাহী বলবো আমরা, প্রবাহী ঘর্ষণ। তাহলে প্রবাহী তোমাকে উপরের দিকে বল প্রয়োগ করতেছে, যার জন্য তোমার কি হবে, এই যে তুমি নিচের দিকে নামতেছো, প্যারাশুট উপরের দিকে যাচ্ছে, তখন তুমি দ্রুত করে নিচে পড়ে যাবা না। পৃথিবী যে টানতেছে, টানের ফলে কিন্তু তুমি সেই করে নিচে পড়ে যাবা না। ওই ঘর্ষণের কারণে কিছুটা ক্রিস ক্রস হয়ে যাবে। তুমি নিচের দিকে নামতে চাচ্ছ, সে উপরের দিকে রাখতে চাচ্ছে, তারপরে দেখবে আস্তে আস্তে একটা ব্যালেন্স চলে আসে, মানে ওই নিচে পড়ার বলটা এত বেশি কাজ করতে পারে না, ওকে আমরা কমায় দিই। তুমি যদি ছাই করে নিচে পড়তা তাহলে তো পড়ে হাড্ডি গুড্ডি ভেঙে যেত, তাই না? অথবা অনেক উপর থেকে পড়লে কিন্তু মানে বাতাসের যে ঘষা লাগার ফলে তাপ উৎপন্ন হয়। ওই যে উল্কাপিণ্ড মাঝে মাঝে দেখো না, যে ওই শুটিং স্টার যখন যায় ওগুলো কিন্তু মানে অনেক জোরে, মানে অনেক দূর থেকে পড়ার কারণে কি হয়, ওই যে আগুন ধরে যায় মাঝে মাঝে, মানে চমকায় ওঠে। তাহলে এই জায়গায় মানে এরকম হইতেই পারতো যে আমরা যদি অনেক জোরে পড়তাম তাহলে তো সমস্যা। প্যারাশুটের এই সারফেসটা বা এরিয়াটা কি করতেছে, আমাকে আস্তে করে পড়তে সাহায্য করতেছে। তাহলে কোনো আরোহী যখন প্যারাশুট খোলে, প্যারাশুটের বিশাল ক্ষেত্রফল বাতাসের সংস্পর্শে আসে, তারপরে এই বাতাসের মধ্য দিয়ে নিচে নামার সময় বায়ুকণাগুলো প্যারাশুটের ওপর প্রবাহী ঘর্ষণ, এই যে এটাকে কি বলে, প্রবাহী ঘর্ষণ। এই প্রবাহী ঘর্ষণটা তোমার অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করে। তাহলে তুমি জোরে করে পড়তে পারবা না, একটু তোমার মানে বলটাকে কাটাকাটি করে কমায় দিবে, তাহলে আস্তে করে তুমি নিচে ল্যান্ড করতে পারবা। আর আস্তে করে পড়লে তোমার হাত পাও ভাঙবে না, তাই না? তাহলে এইটাই বলছে যে প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফ দিলে ভূপৃষ্ঠে নিরাপদে অবতরণ কেমনে করলাম, কারণ ওই গতিটা কমায় দিছে, ঘর্ষণ আমার গতিটাকে কমায় দিছে। এটাই হচ্ছে ঘর্ষণের কাজ, ও হচ্ছে আমার গতি কমায় দেয়। এবার ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, প্রয়োজনীয় বললো আবার উপদ্রব বললো, কিরকম হইলো কথাটা, কারণ ওর প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দুইটা দিকই আছে। ঘর্ষণ কি, এইটা তো মাত্রই বললাম যে বাধাদানকারী বল, তুমি যেদিকে যাবা তার উল্টা দিকে কাজ করবে। এখন এটাকে আমরা প্রয়োজনীয় কেন বলবো, ওই যে ওই আগের প্রশ্নটাতেই ছিল, ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতেছিলাম না, কাদার উপরে পিছলায় যাচ্ছিলাম। ঘর্ষণ না থাকলে ওই যে প্যারাশুট আরোহী কখনোই হচ্ছে সুন্দর করে নিচে নামতে পারতো না। ঘর্ষণ না থাকলে আমি কখনোই এই বোর্ডের উপরে এভাবে লিখতে পারতাম না, তারপরে এই যে কাগজে কলমে আমরা লিখতে পারতাম না, রাস্তায় গাড়ি চলতে পারতো না। গাড়ির টায়ার দেখবা অনেক বেশি খাঁচ কাটা হয়, তার কারণ কি, যাতে ওই যে রাস্তার পিচের সাথে ওই খাঁচ কাটা জিনিসটা যাতে ঘর্ষণ তৈরি করে। কারণ তুমি যদি পিছলে সামনের দিকে চলে যাও, ধরো তুমি গাড়িটা থামাইতে চাচ্ছ, সামনে পথচারী যাচ্ছে, তুমি থামাইতেই পারতেছো না কারণ ঘর্ষণ নাই, পিছলে তুমি যাই পথচারীরে দিলা ক্র্যাশ করে, তাহলে তো সমস্যা। তাহলে নিরাপদে চলাচলের জন্য অবশ্যই ঘর্ষণ দরকার। তারপরে দেখো আরো কি কি, এই যে প্যারাশুটের কথাটা তো আমরা তখনই বর্ণনা করলাম, দালান তৈরিতে, হাঁটতে, এই যে বিভিন্ন ধরনের কাজ সব কিছুতেই আমার ঘর্ষণ প্রয়োজন। এখন প্রয়োজন তো বুঝলাম, উপদ্রব কেন বললো, উপদ্রব বলতে হচ্ছে আবার খারাপ, মানে নেগেটিভ মিনিং বোঝাচ্ছে। তাহলে উপদ্রব বলার কারণ হচ্ছে ঘষা লাগার ফলে টায়ার, আমি বললাম যে টায়ারে খাঁচ কাটা থাকে, এখন দীর্ঘদিন গাড়িটা চলতেছে, মানে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, টায়ারের খাঁচ কাটা জিনিসটা দেখবা ঘষা লাগতে লাগতে হচ্ছে ক্ষয়ে গেছে, টায়ারটা স্মুথ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ঘষা লাগার কারণে ক্ষয় হয়ে যাচ্ছে, তারপরে বেশি জ্বালানির প্রয়োজন হচ্ছে না। তুমি কোনো একটা মেশিন ধরো চলতেছে চলতেছে, ওদের পরস্পর যখন মানে মেশিন যখন সংস্পর্শে এসে যখন কাজটা করবে, ধরো মানে কোনো একটা সাইকেল ঘুরতেছে, সেক্ষেত্রে এই যে ওর পার্টসগুলা ঘষা লাগতেছে না, ঘষা লাগতে লাগতে তো একটা তাপ উৎপন্ন হয়, এই যে ইঞ্জিন গরম হয়ে যাওয়া, তাপ শক্তির অপচয় হওয়া, মানে তুমি কোনো একটা ইঞ্জিন চালাইতে গেলে ওই ইঞ্জিনটা ততটুকু কাজ করবে, মানে ততটুকু কাজ কিন্তু করবে না যতটুকু শক্তি তুমি দিচ্ছ, কিছু শক্তি হচ্ছে অপচয় হয়ে যাবে। শব্দ শক্তিতে তুমি মেশিন চালালে গট 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 একটা শব্দ হবে, শব্দ শক্তিতে চলে যাবে কতগুলো শক্তি, তারপর হচ্ছে তোমার তাপ উৎপন্ন হবে, তাপে চলে যাবে কতগুলো শক্তি। তুমি কিন্তু যতটুকু শক্তি দিছো অতটুকু কিন্তু কখনোই পাবা না কোনো একটা ইঞ্জিন থেকে, অনেক অনেক শক্তি অপচয় হয়ে যায়। তাহলে এই অপচয়টা কিন্তু ঘর্ষণের কারণে হচ্ছে, যার জন্য এটা একটা লস। তারপরে তাপ শক্তি তৈরি হচ্ছে, গাড়ির ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, তারপরে শক্তির অপচয় হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত জ্বালানি খরচ হয়, ওই যে তোমার মেশিন চালানোর জন্য অনেক জ্বালানি দেওয়া লাগবে, তারপরে জ্বালানি দিলে তো তবুও তুমি মানে যতটুকু জ্বালানি দিচ্ছ ততটুকু কাজ কিন্তু পাচ্ছ না। তাহলে এই যে একটু লসও কিন্তু হচ্ছে, কিন্তু আবার ঘর্ষণ থাকাটাও দরকারি, এজন্য প্রয়োজনীয় উপদ্রব বলা হয়, মানে প্রয়োজনীয় দিকও আছে অপ্রয়োজনীয় দিকও আছে, এই জন্য আমরা ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলতেছি। তাহলে দেখো এই যে ফিজিক্সের কথাবার্তাগুলা আমাদের তুমি চারদিকে তাকাইলেই দেখতে পাবা,
জীবনের সাথে কিন্তু অনেক বেশি রিলেট করা যায়। এই যে কথাবার্তাগুলো আমি বললাম, আমার মনে হয় না এগুলো একটাও নতুন কথা, সব তুমি জানো। শুধু এই কথাবার্তাগুলাই, জানা কথাবার্তাগুলাই সুন্দর করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবা, তাহলেই নাম্বার পেয়ে যাবা। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।